আমরা যখন দোকানে যাই বা অনলাইনে কিছু একটা অর্ডার করি, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে কিন্তু কিছু অদৃশ্য কৌশল কাজ করে। আচ্ছা, এই সিদ্ধান্তগুলো কি আসলে আমাদের, নাকি কোনো একটা গোপন প্লেবুক আমাদের চালিত করে? চলুন আজ আমরা সেই প্লেবুকটাই একটু খুলে দেখব। একটু ভাবুন তো, এই যে শেষ জিনিসটা কিনলেন, ওটা কি ছিল? আর ঠিক কী কারণে কিনেছিলেন? হতে পারে আপনার আসলেই দরকার ছিল, অথবা হয়তো কোনো একটা বিজ্ঞাপন দেখে হুট করে ভালো লেগে গিয়েছিল। এই সাধারণ একটা প্রশ্ন, এর উত্তর থেকেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা শুরু হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা 5টা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব একজন ক্রেতা কিভাবে সিদ্ধান্ত নেয়। তারপর তার মনের ভেতরের দুনিয়াটা একটু ঘুরে আসব। এরপর দেখব বাজার জেতার মূল কৌশলটা কি, বিপণনের কার্যকরী টুলসগুলো কি, আর সব শেষে পুরো পরিকল্পনাটা এক নজরে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপটা দিয়ে, ভোক্তার সিদ্ধান্ত গ্রহণের পথ। যে কোনো কিছু কেনার আগে আমরা জেনে বা না জেনে কিন্তু একটা নির্দিষ্ট পথ ধরে হাঁটি। ধরুন একটা নতুন ফোন কিনবেন, বা ধরুন এক প্যাকেট চিপস। জিনিসটা যাই হোক না কেন, আমরা কিন্তু প্রায় সবাই এই 5টা ধাপ পার করি। প্রথমে সমস্যাটা বুঝতে পারি, যেমন আমার একটা নতুন ফোন দরকার। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, রিভিউ পড়া, বন্ধুদের জিজ্ঞেস করা। তারপর আমরা বিভিন্ন ব্র্যান্ড আর ফিচার তুলনা করি। শেষে একটা বেছে নিয়ে কিনে ফেলি। এখানেই কিন্তু শেষ না। কেনার পর আমাদের যে অনুভূতিটা হয়, সেটা সন্তুষ্টির হোক বা আফসোসের, সেটাও কিন্তু এই পুরো প্রক্রিয়ারই একটা অংশ। এখন প্রশ্নটা হলো, এই যে পুরো একটা জার্নি, এই যাত্রা পথে মার্কেটাররা ঠিক কোন জায়গাটায় তাদের প্রভাবটা ফেলে? চলুন এমন কিছু মডেল দেখি যেগুলো আমাদের মনের ভেতরের এই খেলাটা বুঝতে সাহায্য করবে। মার্কেটিংয়ের একটা খুব ক্লাসিক মডেল হলো এই আইদা ফানেল। ব্যাপারটা কি? প্রথমে একটা দারুণ বিজ্ঞাপন দিয়ে আপনার মনোযোগ বা অ্যাটেনশন কেড়ে নেওয়া হয়। এরপর কিছু তথ্য দিয়ে আপনার আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি করা হয়। যখন আগ্রহ তৈরি হলো, তখন সেটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে আপনার মনে একটা আকাঙ্ক্ষা বা ডিজায়ার তৈরি হয়, মানে এটা আমার চাই চাই টাইপের একটা ব্যাপার। আর সবশেষে কোনো একটা অফার বা কল টু অ্যাকশন দিয়ে আপনাকে জিনিসটা কিনতে, মানে অ্যাকশন নিতে উৎসাহিত করা হয়। আমাদের সবার মনে আছে নিশ্চয়ই গ্রামীণ ফোনের সে বিখ্যাত কাছে থাকুন ক্যাম্পেইনের কথা। ওই হৃদয়ছোঁয়া গল্পগুলো দিয়ে তারা কিন্তু প্রথমে লক্ষ লক্ষ মানুষের মনোযোগ কেড়েছিল। এরপর দেশজুড়ে নেটওয়ার্কের কথা বলে আগ্রহ তৈরি করেছে, আর প্রিয়জনের সাথে জুড়ে থাকার যে আবেগ, সেটা দিয়ে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে। এটা AIDA মডেলের একটা পারফেক্ট উদাহরণ। এবার চলুন আরেকটা খুব ইন্টারেস্টিং মডেল দেখি, SOR মডেল। এটা একটু অন্যভাবে কাজ করে। এটা দেখায় যে বাইরের কোনো একটা উদ্দীপনা কিভাবে আমাদের মনে প্রসেস হয়ে একটা প্রতিক্রিয়ায় পরিণত হয়। এর প্রথম অংশটা হলো স্টিমুলাস বা উদ্দীপনা। এটা কি? এটা হতে পারে একটা বিজ্ঞাপন, পণ্যের সুন্দর ডিজাইন, বা কোনো ডিসকাউন্টের ঘোষণা, মানে মার্কেটাররা যা কিছুই আমাদের সামনে তুলে ধরে। আর এই স্টিমুলাসটা পাওয়ার পরই কিন্তু আসল খেলাটা শুরু হয়। প্রক্রিয়াটা চলে যায় দ্বিতীয় ধাপে, যেটাকে বলা হয় অর্গানিজম, মানে আমাদের মন। এটাকে একটা ব্ল্যাক বক্সের সাথে তুলনা করা হয়, কারণ এই ধাপে আমরা আমাদের বিশ্বাস, আবেগ আর পুরনো অভিজ্ঞতা দিয়ে ওই বাইরের উদ্দীপনাটাকে বিচার করি। একই বিজ্ঞাপন দেখে সবার কিন্তু একরকম অনুভূতি হয় না, কারণ আমাদের প্রত্যেকেরই ব্ল্যাক বক্সটা একদম আলাদা। আর মনের ভেতরের এই জটিল প্রক্রিয়ার ফাইনাল আউটপুটটাই হল রেসপন্স বা প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা নিই। পণ্যটা কিনব, নাকি এড়িয়ে যাব, নাকি এটা নিয়ে আরও একটু জানব। তার মানে মূল বিষয়টা হল উদ্দীপনা নয়, আমাদের মনই কিন্তু আসল সিদ্ধান্তটা নেয়। এর সবচেয়ে সেরা উদাহরণ আমাদের দেশেই আছে, বিকাশ। তাদের স্টিমুলাস বা উদ্দীপনা ছিল সহজ ডিজিটাল লেনদেন, কিন্তু তাদের আসল সাফল্যটা এসেছে অর্গানিজম বা সাধারণ মানুষের মনটাকে বুঝতে পারার মধ্য দিয়ে। ডিজিটাল টাকা পয়সা নিয়ে মানুষের মনে যে একটা ভয় বা অবিশ্বাস ছিল, তারা সেটা দূর করেছে দেশ জুড়ে বিশ্বস্ত এই যে নেটওয়ার্ক তৈরি করে। মানুষের মনের এই বাধাটা দূর করতে পেরেছিল বলেই তাদের রেসপন্স বা প্রতিক্রিয়া হয়েছে এত ব্যাপক। এতক্ষণ তো আমরা দেখলাম গ্রাহকের মন। এবার চলুন দেখি কোম্পানিগুলো এরও আগে, মানে একদম শুরুতে কি চিন্তা করে।
কোনো বিজ্ঞাপন বানানোরও আগে তাদের মূল কৌশলটা কি থাকে? স্ট্র্যাটেজিক মার্কেটিংয়ের একেবারে মূলে আছে এই এসটিপি মডেল। এখানে মূল কথাটা হলো সবার জন্য সবকিছু বানাতে গেলে আসলে কারোর জন্যই কিছু বানানো হয় না। তাই প্রথমে সেগমেন্টেশনের মাধ্যমে পুরো বাজারকে ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়। এরপর টার্গেটিং করে সবচেয়ে সম্ভাবনাময় গ্রুপ বা গ্রুপগুলোকে বেছে নেওয়া হয়। আর সবশেষে পজিশনিংয়ের মাধ্যমে সেই নির্দিষ্ট গ্রুপের মনে ব্র্যান্ড সম্পর্কে একটা পরিষ্কার আর স্বতন্ত্র ছবি তৈরি করা হয়। ইউনিলিভারের কথাই ভাবুন না, তাদের লাক্স সাবানের টার্গেট অডিয়েন্স কারা? শহরের সৌন্দর্য সচেতন নারীরা। আর এর পজিশনিং হলো এটা সুন্দর ত্বকের জন্য একটা প্রিমিয়াম সাবান। আবার অন্যদিকে তাদেরই আরেকটা ব্র্যান্ড লাইফবয়, এর টার্গেট হলো স্বাস্থ্য সচেতন পরিবারগুলো। আর এর পজিশনিং হলো জীবাণু থেকে সুরক্ষা। দেখুন, একই কোম্পানি কিন্তু এসটিপি মডেল ব্যবহার করে দুটো ভিন্ন পণ্যের জন্য দুটো আলাদা বাজার তৈরি করে ফেলেছে। স্ট্র্যাটেজি বানানোর আগে তো মাঠটা বুঝতে হবে, তাই না? এখানেই আসে পোর্টার্স 5 ফোর্সেস মডেল। এটা দিয়ে একটা ইন্ডাস্ট্রির প্রতিযোগিতার মাঠটা বিশ্লেষণ করা হয়। মানে নতুন প্রতিযোগী আসার ঝুঁকি কেমন, ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা কতটুকু, এইসব। যেখানে এই শক্তিগুলো খুব বেশি কাজ করে সেখানে কম্পিটিশন অনেক বেশি হয়। আর এর ফলে কোম্পানিগুলোকে টিকে থাকার জন্য কম দামে ভালো জিনিস দিতে হয়, যা শেষ পর্যন্ত আমাদের মতো ভোক্তাদের জন্যই কিন্তু লাভজনক। ওকে, স্ট্র্যাটেজি তো রেডি, কিন্তু এটাকে বাস্তবে পরিণত করার জন্য মার্কেটারদের হাতে ঠিক কি কি অস্ত্র বা টুলস আছে? চলুন এবার সেগুলো দেখি। মার্কেটিংয়ের সবচেয়ে বেসিক আর ক্লাসিক যে টুলবক্স সেটা হলো 4Ps বা মার্কেটিং মিক্স। প্রোডাক্ট বা পণ্য মানে কি বিক্রি করা হচ্ছে, প্রাইস বা মূল্য, এর দাম কত হবে, প্লেস বা স্থান, এটা কোথায় পাওয়া যাবে, এবং প্রমোশন বা প্রচার, মানুষকে এর কথা কিভাবে জানানো হবে। এই 4টা পিয়ের সঠিক মিশ্রণই কিন্তু একটা সফল মার্কেটিং ক্যাম্পেইনের মূল ভিত্তি। কিন্তু ভাবুন তো, যখন আপনি কোনো জিনিস কিনছেন না, বরং সেবা নিচ্ছেন, যেমন ধরুন একটা রেস্টুরেন্টে খেতে গেলেন বা ব্যাংকে গেলেন, তখন এই মডেলটা আরেকটু বড় হয়ে 7Ps হয়ে যায়। আগে 4টার সাথে যোগ হয় পিপল বা কর্মী, প্রসেস বা সেবা দেওয়ার পদ্ধতি, আর ফিজিক্যাল এভিডেন্স বা পরিবেশ। কারণ একটা সেবার ভালো মন্দ অভিজ্ঞতা কিন্তু এই 3টা জিনিসের উপরই অনেকখানি নির্ভর করে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে থাকে ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন। এটা কি? এটা হলো সে একটা পরিষ্কার, অন্যরকম এবং আকর্ষণীয় সুবিধা যা একটা ব্র্যান্ডকে বাকিদের থেকে আলাদা করে তোলে। এটা আসলে ওই একটা প্রশ্নের উত্তর দেয়, মার্কেটে তো আরও 10টা ব্র্যান্ড আছে, আমি কেন আপনাকে বেছে নেব? বেশ, এতক্ষণ আমরা অনেকগুলো আলাদা আলাদা মডেল দেখলাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে একটা মাস্টার ফ্রেমওয়ার্কে নিয়ে আসার, যেটা দিয়ে একটা কমপ্লিট মার্কেটিং প্ল্যান তৈরি করা যায়। এর নাম SOSTAC মডেল। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু খুবই লজিক্যাল। এটা আসলে 6টা খুব সহজ প্রশ্নের উত্তর দেয়। সিচুয়েশন, আমরা এখন কোথায় আছি, অবজেক্টিভস, আমরা কোথায় যেতে চাই, স্ট্র্যাটেজি, সেখানে পৌঁছানোর বড় রাস্তাটা কোনটা, ট্যাকটিক্স, সেই রাস্তায় চলার জন্য আমরা কোন কোন টুলস ব্যবহার করব, অ্যাকশনস, কে কি কখন করবে, এবং সবশেষে কন্ট্রোল, আমাদের অগ্রগতি আমরা মাপব কিভাবে। এই মডেলটার আসল সৌন্দর্য হলো এটা একটা অপারেটিং সিস্টেমের মতো। এতক্ষণ আমরা যে টুলগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে ঠিকঠাক জায়গায় বসিয়ে দেয়। যেমন সিচুয়েশন বা পরিস্থিতি বিশ্লেষণের জন্য পোর্টারের মডেল ব্যবহার করা যায়, স্ট্র্যাটেজি বা কৌশল ঠিক করার জন্য এসটিপি মডেল, আর ট্যাকটিক্স বা কৌশল বাস্তবায়নের জন্য 7Ps আর একটা শক্তিশালী ইউএসপি। মানে সব বিচ্ছিন্ন ধারণাগুলো এসে একটা শক্তিশালী গোছানো পরিকল্পনায় পরিণত হয়। তো এই যে পুরো প্লেবুকটা আমরা দেখলাম, এরপর থেকে যখন কোনো বিজ্ঞাপন দেখবেন বা কোনো দোকানে কিছু কিনতে যাবেন, আপনার কি মনে হয় না যে আপনি এখন খেলাটা একটু হলেও বুঝতে পারছেন? চারপাশের মার্কেটিং দুনিয়াটাকে হয়তো এখন থেকে একটু অন্য চোখেই দেখা যাবে।